স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রায় প্রতি বছরই বাংলাদেশ ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প, চরম উষ্ণতা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকে, যা মানুষের জীবন ও জীবিকাকে চরমভাবে ব্যাহত করে এবং মানুষ, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু, নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠী। তবে এই জলবায়ু সম্পর্কিত বিপর্যয় মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিরা মূলত অক্ষম। তাই এ ধরনের দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিরা উচ্চ ঝুঁকিতে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS 2022-এর জরিপ বলছে, বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 46 লাখ। শতকরা হিসাবে যা মোট জনসংখ্যার 2.8%। বলা হয়ে থাকে প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও বেশি। 2004 থেকে 2014 সালে সুনির্দিষ্ট কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্যোগের কারণে সমাজে অন্যান্যদের তুলনায় প্রতিবন্ধী মানুষদের মৃত্যুর হার 2 থেকে 4 গুণ বেশি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, আমাদেরকে ভাবায়। এমন একটি বাস্তবতায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর উপর দুর্যোগের প্রভাব এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির দিক থেকে তাদের সুরক্ষায় করণীয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সোহেল, শারীরিক প্রতিবন্ধী সাঁতারু, এবং মোহাম্মদ মানসুরুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের DRR দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো। আমরা জানি যে কিছুদিন আগেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আকস্মিক এক বন্যায় প্লাবিত হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন একটি প্রাকৃতিক দুর্যোগে সেখানকার প্রতিবন্ধী মানুষগুলো কেমন ছিল সেটা জানবো আমাদের আজকের অতিথি বন্যা কবলিত এলাকা থেকে আসা সোহেলের কাছ থেকে। দর্শক, চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি সোহেলের কাছে। সোহেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো কুমিল্লায় থাকেন, কুমিল্লার কোন এলাকায় আপনার বসবাস? আমি হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার থানা। এবার তো আকস্মিক বন্যায় এই কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। তো আপনাদের এলাকায় যখন এই বন্যা দেখা দিল, তখন আসলে কি কি দুর্ভোগ পোহাতে হলো সেই এলাকার বাসিন্দাদের? আমাদের এদিকে যে বন্যাটা হয়েছে হচ্ছে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে, আর ওই বাঁধটা ভেঙেছে হচ্ছে আপনার রাতের দিকে। তো আমাদের এরিয়ার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার রাতে শুয়েছিল, আমরা সকালে উঠে দেখি আমাদের বাড়িতে পানি। তো যার কারণে হচ্ছে অনেক মানুষই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল যেগুলো ঘরে ছিল, তারপর হচ্ছে ঘরের জিনিসপত্র সবগুলো নষ্ট হয়ে যায়। আমরা সকালবেলা উঠে দেখি হচ্ছে আমরা পানির মধ্যে। তো আমাদের এদিকে হচ্ছে দীর্ঘদিন যাবৎ পানি না হওয়ার কারণে আমাদের এদিকে নৌকা নেই, যার কারণে হচ্ছে আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে আমরা আশ্রয় কেন্দ্রে যেতে পারিনি। আমাদের উদ্ধার কার্যক্রম 2 থেকে 1-2 দিন পরে হয়েছে। আচ্ছা, এই 1-2 দিন আমরা পানিবন্দী ছিলাম। সোহেল, আপনার তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? পাশাপাশি আপনার মতো আরো অনেকেই এরকম আছে আপনাদের এলাকায় যাদের এরকম ধরনের সীমাবদ্ধতা আছে। তো তাদের জন্য আসলে এটা কতটা ভোগান্তির ছিল এই আকস্মিক বন্যাটা? আকস্মিক বন্যার কারণে হচ্ছে যারা সুস্থ মানুষ তারাই হচ্ছে আপনার অনেক সমস্যার মধ্যে পড়ছে। তার ভিতরে হচ্ছে আমরা হচ্ছে ডিজেবল পার্সন, প্রতিবন্ধী ব্যক্তি, আমাদের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু এর বাইরে গিয়ে কিছু করতে পারি না। যেমন আমি পানিতে সাঁতরাইতে পারি, কিছু মানুষ আছে হুইল চেয়ার পার্সন আছে যাদের অনেকের বডি প্যারালাইজ, যারা হচ্ছে নিজে চলতে পারে না, তাদের জন্য আরেকজন লোক লাগে। তো বন্যার সময় হচ্ছে বিভিন্ন দুর্যোগে হচ্ছে একজন মানুষ নিজে আগে সেফ হবে, তারপর আরেকজনকে সেভ করবে। তো আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদেরকে রেস্কিউ করাটা হচ্ছে সবচেয়ে কষ্টকর। যেমন পানির রাস্তাতে যখন আমাদের বিভিন্ন অঞ্চলে ম্যাক্সিমাম রাস্তাই হচ্ছে আপনার কাঁচা রাস্তা, তো পানি হওয়ার কারণে এই যে রাস্তাগুলো হচ্ছে গর্ত হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটা এলাকা, তো এখানে তো নানা সময়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। সেই দুর্যোগগুলোতে আসলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমরা যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে একজন মানুষ প্রথমত চাইবে সে একজন নিরাপদ জায়গায় যাওয়ার জন্য। তো আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ জায়গায় যাওয়াটা। যেহেতু আমরা এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নাই বা হচ্ছে আমরা এই বিষয়ে কিছু জানাও থাকে না, যে কারণে আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার আরও অনেক কিছু জানার আছে, আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, এবারে চলে যাচ্ছি জনাব মাসরুল হকের কাছে। বাংলাদেশ একটা দুর্যোগপ্রবণ এলাকা এবং এখানে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদেরকে। এই দুর্যোগকালীন সময়ে আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কি কি উদ্যোগ রয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। ভৌগোলিকগত কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। তো যেহেতু এটা আমরা কিছু করার নাই, এখানে আসলে এটাকে আমাদের মোকাবিলা করতে হবে। এটা তো প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু আমরা থামাতে পারবো না, এটাকে মোকাবিলা করাটাই হচ্ছে আমাদের সাকসেস। দেখুন, বাংলাদেশ আজকে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল, সারা বিশ্ব দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে টিচার হিসাবে ট্রিট করছে। তো এই জায়গাটায় কিন্তু এই যে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বা এসওডি, ওখানে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের কথা উল্লেখ রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, মানে সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় কিভাবে তাদেরকে সহায়তা দিবে বা তাৎক্ষণিক কিভাবে রেস্কিউ করবে, এটাও কিন্তু কোন ডিপার্টমেন্ট করবে, কিভাবে করবে, সেটাও কিন্তু বলা আছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা গত কয়েক বছর আগে আমরা কিন্তু এই যে সোহেল যেটা বলছিলেন যে বন্যায় সে নিজেকে কিভাবে দ্রুত একটা সেফ জায়গায় নিবে, আশ্রয় কেন্দ্র নিবে, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। তো এটাকে মাথায় রেখে কিন্তু আমরা কয়েক মাস আগে বা কয়েক বছর আগে আমরা প্রতিনিয়ত রেস্কিউ বুট কিনেছি রেস্কিউ বুট। আমাদের এই মুহূর্তে অনেক রেস্কিউ বুট রয়েছে বিভিন্ন নদী বন্দর বা যেখানে স্পেশাল পয়েন্টগুলো, ওখানে আমাদের এগুলি রয়েছে। এবং যখন প্রয়োজন হবে বন্যা, তখন আমরা এই রেস্কিউ বুটগুলো দিয়ে আমাদের স্পেশালি যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে আমরা উদ্ধার করার জন্য এটা কিন্তু প্রায়োরিটি পায়। জাতিসংঘ কর্তৃক একটা ডিপার্টমেন্ট বা একটা এজেন্সি রয়েছে যেটাকে বলে ডিআরআর, ডিজাস্টার রিস্ক রিডাকশন, যেটাকে দুর্যোগ ঝুঁকি হ্রাস বলে। আমি ডিআরআর দুর্যোগ ঝুঁকি হ্রাসের ফেলো হিসাবে বাংলাদেশে কাজ করছি 2006 সাল থেকে। এবং আমি 2006 সালে জার্মানির বনে একটা আন্তর্জাতিক কনফারেন্স আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম, এটা আমার সৌভাগ্য হয়েছিল। এবং ওখানে আমরা কিন্তু এক টেবিলে বসে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে আমরা মিটিং করেছি। ওখানে কিন্তু একটা স্পেশাল পয়েন্ট ছিল যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে দুর্যোগে ইনক্লুসিভ করা যায়, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, ওই পয়েন্টটাতে কিন্তু আমি স্পেশালি কথা বলেছি। প্রত্যেকটা সেক্টরে আমরা, বিশেষ করে বাংলাদেশে যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় যে কোনো প্রোগ্রামে আমরা এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহায়তা দেওয়ার জন্য স্পেশাল পয়েন্ট রাখছি এবং স্পেশালভাবে আমরা এটা উল্লেখ করছি। সো আশা করি এটা অব্যাহত থাকবে। সোহেল, একটু আগে বলছিলেন যে সোহেলের মতো প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তারা কিভাবে দুর্যোগকালীন সময় নিজেদেরকে সুরক্ষিত রাখবে, কিভাবে তারা নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছাবে, এই টোটাল বিষয়টাকে ম্যানেজ করবে, তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দরকার। তো সেক্ষেত্রে আসলে আপনারা কি করছেন? প্রশিক্ষণ আমাদের বাংলাদেশ সরকার তথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একটা অন্যতম কার্যক্রম। আমরা প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। আমরা যারা কর্মকর্তা হিসেবে কাজ করি সবাই আমরা নিজেরা তো ট্রেন্ড হই, পাশাপাশি কমিউনিটিকেও কিন্তু আমরা ইনভলভ করছি। বিভিন্ন এনজিও, আইএনজিও কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করছে। আপনি নিশ্চয়ই জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনা বেশ কিছু কমিটি রয়েছে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জেলা পর্যায়ে এবং জাতীয়ভাবে আমাদের কিন্তু বেশ কমিটি রয়েছে। এবং কমিটির অন্যতম যে কয়েকটি কাজ রয়েছে তার মধ্যে প্রশিক্ষণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং ওই প্রশিক্ষণে আমরা চেষ্টা করি যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও অংশগ্রহণ করাটা, এবং অংশগ্রহণ করাটা আমরা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত এটা মনিটরিংও করি। এবং এই ব্যাপারে আমরা এখন তো আছি, ভবিষ্যতে আমরা এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আরও কিভাবে বেশি করে ট্রেনিং দেওয়া যায় এ ব্যাপারটাতে আমি আরও বেশি সচেষ্ট থাকব। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমার বিশ্বাস যে আপনাদের এই সচেষ্ট থাকাটা আসলে আমাদের সোহেল এবং সোহেলের মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আছে তাদেরকে আগামী দুর্যোগে সুরক্ষিত রাখবে। আবারও ফিরবো আপনার কাছে। অবশ্যই। সোহেল, এইবার যে আকস্মিক বন্যার কথাটাই তো আমরা বেশি আলোচনা করছি, যে এই আকস্মিক বন্যাতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, জীবন জীবিকা সবই আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনার বন্ধুও তো অনেক ছিল সেখানে, তো তাদের অভিজ্ঞতা কি হয়েছে সেখান থেকে আমি একটু শুনতে চাই। আমার একজন বন্ধু সে, তার বাড়ি হচ্ছে ফেনী, নোয়াখালী। তো সেও আমার মতই, আমার যেই প্রবলেমটা হচ্ছে এমপিটি এক পা ছোট, ওর ওই সেম সমস্যা। তো ওর সমস্যা হচ্ছে ওরা যেই আপনার আশ্রয় কেন্দ্র করছে ওর বাড়ির থেকে অনেকটা দূরে, ঠিক আছে।
তো আমাদের যারা রেস্কিউ টিম ছিল বা উদ্ধার কার্য পরিচালনা করছে তারা কিন্তু আপনার বন্যার সাথে সাথেই তারা আসতে পারেনি, তারা কিন্তু একটু পরে আসছে। তো ওই সময়টাতে তারা হচ্ছে আপনার এই ঘরের ছাদে অবস্থান করছে। সে পানি এতটুকু উঠে গেছে যে তাদের ঘরের ভিতরে থাকার মতো আর কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে হচ্ছে ওরা নিজেদের ছাদে না আরেক বাড়ির ছাদে ওরা ছাদে গিয়ে অবস্থান করছে। তার অনেক পরে হচ্ছে আপনার রেস্কিউ টিম গিয়ে ওদেরকে উদ্ধার করে আনছে। একটু আগে যে বিষয়টা আপনি বলেছেন যে প্রশিক্ষণ দরকার আপনার বা আপনাদের মতো যারা আছেন প্রতিবন্ধী ব্যক্তি তাদের, যাতে দুর্যোগকালীন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়, আর এছাড়া আর কি কি উদ্যোগ নেওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে যেটা কিনা এই দুর্যোগকালীন সময়ে আপনাদের জীবনটাকে নিরাপদ রাখবে? যেমন আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু প্রথম হচ্ছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, সাধারণ যারা অ্যাবল পার্সন আছে তাদেরও, আমাদের মতো যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদেরও। তো আমরা চাচ্ছি হচ্ছে আপনার বন্যা পরবর্তী আমাদের পুনর্বাসন যে জিনিসটা আমাদের পুনর্বাসন করে দেওয়ার জন্য। যেমন আমার ধরেন আমার মতো অনেক প্রতিবন্ধী আছে, যেমন আমার ফ্যামিলিগত মাছের বিজনেস আছে, এই বন্যার কারণে আমার 2টা পুকুরের মাছ চলে গেছে। তো এই জায়গা থেকে আমি ফাইন্যান্সিয়ালি আমি হচ্ছে অনেকটাই ক্ষতির মুখে পড়ে গেছি। সো আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি আমার জায়গা থেকে আমি আবার হচ্ছে এই যে ক্ষতিটা আবার পুষিয়ে ওঠার মতো আমার দ্বারা সম্ভব না। যেমন আমার মতো এরকম অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা আছে যারা এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমরা চাচ্ছি হচ্ছে রাষ্ট্র আমাদেরকে যেন বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়া হয় আর কি। এবারে বন্যায় কি আপনি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন? আসলে হচ্ছে আমার এলাকায় যে বন্যা হয়েছে, আমার বাড়িটা হচ্ছে রাস্তার পাশে হওয়ার কারণে আশেপাশে মানুষের থেকে আমার বাড়িটা একটু উঁচুতে, যার কারণে হচ্ছে আমার হাঁটু নিচ পর্যন্ত পানি ছিল, যার কারণে আমার হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়া দরকার হয়নি। আশেপাশে যারা ছিল তাদের বাড়িতে হচ্ছে আপনার ঘর ডুবে, মোটামুটি ঘরের ভিত ডুবে গেছে, খাট পর্যন্ত পানি চলে আসছে, যারা নিচু স্থানে ছিল ওরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগছে। সোহেল, আপনাকে হয়তো আশ্রয় কেন্দ্রে যেতে হয়নি, কিন্তু আপনার মতো অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে যাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলো আসলে কতটুকু প্রতিবন্ধী বান্ধব এটা জানবো, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাতবাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। সোহেল, আশ্রয় কেন্দ্রগুলো আসলে কতটুকু প্রতিবন্ধী বান্ধব বলে আপনার কাছে মনে হয়েছে? বাংলাদেশে যেই প্রশাসনিক ভবন বলেন, সরকারি ভবন বলেন কিংবা বেসরকারি ভবন বলেন, সেগুলো হচ্ছে আমাদের তেমন প্রতিবন্ধী বান্ধব না। ঠিক আছে, যে কোনো জায়গায় একজন সাধারণ মানুষ যে জায়গায় যেতে পারবে, একজন হুইল চেয়ার পার্সন কিন্তু চাইলেই কোনো একটা প্রতিষ্ঠানে সে মনে করেন সে একজন 3 তলায় যাবে। হ্যাঁ, এমনও প্রতিষ্ঠান আছে যেখানে লিফট নাই, একজন হুইল চেয়ার পার্সনের কিন্তু তার দ্বারা সম্ভব না যে সে 3 তলায় যাবে। এই জায়গায় অবশ্যই তার 2-3 জনের সাপোর্ট নেওয়া লাগে। যেমন আমাদের যেই আশ্রয় কেন্দ্রগুলো এগুলো কিন্তু অস্থায়ী বলতে বেশিরভাগই স্কুলগুলোতে আমাদের হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো হয়। ওই জায়গাতে একটা স্কুলে আপনি সর্বোচ্চ 2টা ওয়াশরুম পাবেন, যাও কিনা একজন জেনারেল মানুষের জন্য প্রতিবন্ধী বান্ধব না। ঠিক আছে, তো ওই জায়গাটাতে হচ্ছে যেমন ওয়াশরুমগুলোর একটা সমস্যা আছে। তারপর হচ্ছে যেহেতু বন্যার কারণে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার নিচতলায় পানি থাকার কারণে বেশিরভাগ মানুষ হচ্ছে 2 তলা 3 তলাতে থাকা লাগতেছে। তো ওই জায়গাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি 2 তলাতে ওঠা নামা, হ্যাঁ, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার ভিতরে একটা, মানে কষ্টকর একটা বিষয়। যে একজন মানুষ যে প্যারালাইজ, সে কিন্তু একলা চলতে পারতেছে না। আমি আছি, আমার আমি ক্লাস নিয়ে হয়তো যেতে পারতেছি, কষ্ট হচ্ছে বাট যেতে পারতেছি। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী ভাইরা আছে যারা হচ্ছে যেতে পারে না। সো ওই জায়গাটাতে ওদের অনেকটা কষ্ট হয়, এই 2-3 জনের সাপোর্ট লাগতেছে। যেমন হচ্ছে এই আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওগুলোতে হচ্ছে আমাদের কিন্তু শুধু আমি একজন প্রতিবন্ধী এমনটা না, আমাদের ভিতরে বুদ্ধি প্রতিবন্ধী আছে, বয়স্ক অনেক ব্যক্তিরা আছে, তারাও কিন্তু এক ধরনের প্রতিবন্ধী, কারণ হচ্ছে তারাও অনেক বৃদ্ধরা আছে যারা নিজে চলাফেরা করতে পারে না। সো ওই সমস্যাগুলো কিন্তু একটা আশ্রয় কেন্দ্রে গেলে আপনি ফেস করতে হয়। তারপর আছে আপনার সিপি, হ্যাঁ, সিপি যে যারা আছে ওদেরও একটা সমস্যা, ওরাও হচ্ছে আরেক ধরনের সাপোর্ট লাগে। তারপর হচ্ছে যাদের হচ্ছে আপনার এই যে প্যারালাইজড, একজন প্যারালাইজড ব্যক্তির সাথে লড়াচড়াই করতে পারে না, যাদের হচ্ছে অনেকে আছে বিছানা থেকে যেতে পারে না। সো ওই ব্যক্তিগুলোকে আপনি আশ্রয় কেন্দ্রে যেহেতু প্রতিবন্ধী বান্ধব না, তার কারণে হচ্ছে তাদেরকে ওঠা নামা বা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়াটা এটাও একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য। আশ্রয় কেন্দ্রগুলোর আরও অনেক বেশি মডিফিকেশন দরকার এবং এগুলো ডিসএবিলিটি
ফ্রেন্ডলি হতে হবে, তাই তো? আমরা চাচ্ছি হচ্ছে যেহেতু বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ এই দেশ, আমাদের প্রতি বছরই আমরা কোনো না কোনো দুর্যোগের মোকাবেলা করতে হয়। তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের দেশে স্থায়ীভাবে হচ্ছে আপনার আশ্রয়কেন্দ্র তৈরি করা, যেগুলি হচ্ছে আপনার প্রতিবন্ধী বান্ধব হবে, যেখানে হচ্ছে আমরা আমাদের যেই জিনিসগুলো দরকার আমরা ওই আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা ওই জিনিসগুলো পাবো। যেমন একজন হুইল চেয়ার পার্সন বা একজন সিপি বলেন, তারপর হচ্ছে প্যারালাইজ লোক বলেন, তাদেরকে নেওয়ার জন্য আমাদের যেই ভবনগুলো আছে এগুলোতে র্যাম্প দরকার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের আর কি প্রয়োজন আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এত বিস্তারিতভাবে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। আবারও ফিরবো আপনার কাছে। সোহেল এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন এগুলি সবই আসলে ওনার বাস্তব জীবনের অভিজ্ঞতা। এই আশ্রয় কেন্দ্রগুলো কতখানি প্রতিবন্ধী বান্ধব। আমি সোহেলের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি যে কয়েকটা জিনিস অ্যাড্রেস করেছেন আমি একদম খুব অনেস্টলি বলি যে একদম পারফেক্টলি বলেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে যেই ধরনের আশ্রয়কেন্দ্রগুলো গত কয়েক বছরে করা হয়েছে, আমি ধরেন আজকে থেকে 6-7 বছর আগে যেগুলি করা হয়েছে এগুলিতে আমাদের কিছু ত্রুটি ছিল, বাট গত 5 to 6 ইয়ার্সের মধ্যে যে আশ্রয়কেন্দ্রগুলো হয়েছে এগুলিতে কিন্তু আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমরা ওখানে র্যাম্প রেখেছি, ওখানে প্রতিবন্ধী ব্যক্তিদের টয়লেটে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন ওইটা মাথায় রেখে আমরা টয়লেটগুলো করার চেষ্টা করেছি। এরপর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্পেশাল সিকিউরিটি প্রয়োজন, ওখানে আমরা কিন্তু আমাদের যে ভলান্টিয়াররা রয়েছে, আমাদের সারা বাংলাদেশে প্রচুর ভলান্টিয়ার, প্রত্যেকটা গ্রামে ভলান্টিয়ার রয়েছে, প্রশিক্ষিত ভলান্টিয়ার। তাদেরকে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে হ্যান্ডেল করবে বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে সহযোগিতা করবে সেই প্রশিক্ষণটুকু কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, বাট আমাদের তো লিমিটেশন থাকবে, এটা আমরা অস্বীকার করব না, প্রত্যেকেরই লিমিটেশন থাকে। তবে এই যে লার্নিং, আজকে আমাদের এই যে আপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে আমরা যে কথাগুলো শুনছি, নিশ্চয়ই সরকার এগুলি দেখবে এবং এগুলোকেও আমরা পর্যালোচনায় আনবো। আমাদের এই আজকের আলোচনায় এই সোহেল যেটা বললেন সেগুলিকে আমরা আরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব যাতে করা যায় সে ব্যাপারে আমরা নজর রাখবো। এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু আমি একটু আগে বলেছি যে UNDRR যেটা জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস, এই সংস্থাটাও কিন্তু বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে, বিশেষ করে দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের অনেক বেশি অবদান রয়েছে। কিছু কিছু প্রতিবন্ধিতা আমরা চোখে দেখতে পাই আর কিছু কিছু আমরা চোখে দেখতে পাই না। যেহেতু প্রতিবন্ধিতার ভিন্নতা রয়েছে সেহেতু তাদের চাহিদারও ভিন্নতা রয়েছে এবং প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি যেন তাদের চাহিদা অনুযায়ী সাপোর্ট পায় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এই বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্র আসলে কি করছে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে আমি মনে করি। আমার প্রতিবন্ধিতাটা আসলে আমি দৃশ্যমান না, কিন্তু আমরা যাকে প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে অ্যাড্রেস করছি তারটা দৃশ্যমান। সো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূল স্রোতধারায় রাখা এবং বিশেষ করে আমি বলবো যে তাদেরকে সামনের দিকে রাখতে হবে। আমরা যদি দেখি যে গত কয়েক বছর আগেও যুক্তরাজ্যের কোনো এক মন্ত্রী ছিলেন প্রতিবন্ধী, উনি চোখে দেখতেন না। তো এইভাবে যদি আমরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যদি আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একটা ক্ষমতায়ন করি তাহলে কিন্তু তারা নিজেরা যেমন ইন্সপায়ার্ড হবে, ওই জনগোষ্ঠী বা প্রতিবন্ধী ব্যক্তিদের যে গোষ্ঠীটা রয়েছে তারা আরও অনেক বেশি সুবিধা পাবে। সো এখানে আমার মনে হয় রাষ্ট্রের একটু ভাবা উচিত যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে সামনের দিকে আনা যায়। দেখুন, আমরা প্রতিবন্ধী ব্যক্তি বলছি, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেক ক্লাসিফিকেশন রয়েছে, অনেক শ্রেণী বিভাগ রয়েছে। কেউ স্পাইনাল কর্ড ইনজিউর্ড, কেউ স্পেশালি চোখে দেখে না, যেটাকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলি। শ্রেণী বিভাগ অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট দেই বা তাদেরকে যদি পুনর্বাসন বা সহযোগিতা করি চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু আরও বেশি ইনক্লুসিভ হবে, আরও বেশি ব্যাপারটা আরও ইজি হবে। সো রাষ্ট্রের শ্রেণী এবং চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেইভাবে তাদেরকে সহযোগিতা এবং পুনর্বাসন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। চমৎকার বলেছেন। আসলেই তাই, কারণ সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে মোট 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তি আছে এবং এই 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরই কিন্তু চাহিদা ভিন্ন ভিন্ন। আমি একটু অ্যাড করতে চাই, রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারেরও দায়িত্ব রয়েছে চাহিদা অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া। সো আমি মনে করি প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে আলাদা আলাদাভাবে সবাইকে অ্যাড্রেস করা। সোহেল আরও একটা বিষয় এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে দুর্যোগ পরবর্তী সময়ে তাদের জীবন এবং জীবিকার যে পুনর্বাসন বা এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। সেক্ষেত্রে রাষ্ট্রের কি উদ্যোগ রয়েছে উত্তরটা নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি।
দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মাসরুর হক, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, দুর্যোগ চলে যাওয়ার পরে এই যে প্রতিবন্ধী মানুষগুলো, তাদের জীবন এবং জীবিকার কি হবে? কারণ ওদের পক্ষে তো সাধারণ মানুষের মতো সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভবপর না। তাদের স্থায়ী বা টেকসই জীবিকার ব্যবস্থার জন্য আপনাদের কি উদ্যোগ রয়েছে? দুর্যোগ পরবর্তী পুনর্বাসন বা জীবিকা নির্বাহ যেটাই বলেন, সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও যাতে পুনর্বাসনে সরাসরি সম্পৃক্ত করা যায়, এ ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রকল্প রয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বেশ কিছু প্রজেক্টের মধ্যে অন্যতম হচ্ছে কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, টেস্ট রিলিফ, BGF, এই ধরনের বেশ কিছু প্রজেক্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্টের বাস্তবায়ন কমিটি রয়েছে যে এই কিছু লোক দ্বারা এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে। সো ওই জায়গায় কিন্তু আমাদের নির্দেশনা রয়েছে যে ওখানে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও ইনক্লুসিভ করা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও যাতে এই প্রকল্প বাস্তবায়নে যে পুনর্বাসনের যে প্রকল্পগুলো রয়েছে এখানে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও প্রায়োরিটিতে রাখা হয়। যখন প্রতিবন্ধী ব্যক্তিরা ওই কমিটিতে থাকবে ওই প্রকল্প বাস্তবায়নে, তখন কিন্তু প্রতিবন্ধী ব্যক্তির স্বার্থটা নিশ্চিত করার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেনিংও দিয়ে থাকি যে আপনারা কিভাবে কাজ করবেন। সো আমাদের তো সরকারিভাবে রয়েছেই, আর পাশাপাশি দেখেন NGO বা INGO প্রত্যেকেই কিন্তু পুনর্বাসন, বিশেষ করে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রত্যেকেরই প্রজেক্ট বা প্রোগ্রাম রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে CRP এটা কিন্তু একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠান এবং CRPতেও কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে এবং কাজে সম্পৃক্ত করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয় এবং CRPর মতো প্রচুর আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে কাজ করছে। তো আমি মনে করি যে এই যে আজকের আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো ফাইন্ডিং পেয়েছি, তো এই ফাইন্ডিংগুলো আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের যে পুনর্বাসন যে প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টগুলোতে আমরা এগুলি ইনক্লুসিভ করতে বা ইমপ্লিমেন্ট করতে। তো আশা করছি ভবিষ্যতে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে পারবো, আরও বেশি তাদেরকে পুনর্বাসন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহেল, দুর্যোগকালীন সময় আপনাদের সুরক্ষা, আপনাদের নিরাপত্তা, এর পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ের পুনর্বাসন, কর্মসংস্থান, এই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে আপনি কি বলতে চান? আমরা প্রতিবন্ধী যারা আছি, প্রতিবন্ধী ব্যক্তিরা, তাদেরকে শুধু দুর্যোগ মোকাবেলায় যে আমাদের সে হেল্প করতে রাষ্ট্র হেল্প করবে যেমন পুনর্বাসন, তা না। আমাদের হচ্ছে দুর্যোগ পরবর্তী যে সময়টা আমাদেরও আমাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, হ্যাঁ, আমাদের ওই সেক্টরগুলোতে হচ্ছে অ্যাবলদের মতো আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমান অংশীদারিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও চাকরি দেওয়া, তারপর হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে যেই সংস্থাগুলো কাজ করে ওই সংস্থাগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কর্মস্থান করে দেওয়া। কারণ হচ্ছে কি, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, আমি কিন্তু আরেকজন প্রতিবন্ধী ব্যক্তির ব্যথাটা বুঝবো। একজন সুস্থ মানুষ সে যতই বলুক আমি বুঝি, কিন্তু যে আমি যে জিনিসটা ফেস করছি আমার আরেকজন প্রতিবন্ধী ভাই যে ফেস করবে আমি কিন্তু সেটা জানি। রাষ্ট্রের কাছে এটা চাচ্ছি যে আমাদের যেই সেক্টর প্রতিবন্ধীদেরকে নিয়ে যারা কাজ করে, প্রতিবন্ধীদের যে সেক্টরগুলো আছে ওইগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মস্থান নিশ্চিত করা, পাশাপাশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা। অসংখ্য ধন্যবাদ সোহেল। ছোট্ট কথার মধ্যে অনেক কিছু আপনি বলে দিয়েছেন এবং আমি সরাসরি চলে যাব মাসরুর হকের কাছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা যুগোপযোগী কথা বলেছে সোহেল, আমি ওনাকে সাধুবাদ জানাই। অবশ্যই সমাজের প্রত্যেকটা জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটা আমরা যারা সুস্থ আছি এবং সরকারের পক্ষ থেকে এটা এনশিওর করতে হবে। আমার মন্ত্রণালয়ে অবশ্যই আমি প্রত্যেকটা সেক্টরে, মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রজেক্টে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করব এবং আমি যেহেতু আন্তর্জাতিক একটা সংস্থাও কাজ করি, UNDRR, ওখানেও আমি বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন কার্যক্রমে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারে এবং তাদের স্বার্থ সংরক্ষণ হয়, আমি আগেও করেছি, ভবিষ্যতে আমি এটা এনশিওর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোহেলই বুঝবে তার মতো আরেকজন প্রতিবন্ধী ব্যক্তির এই জীবন যাপনের কষ্টটা, কারণ এটা খুব স্বাভাবিক যে একজন সাধারণ মানুষ কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের দুঃখ কষ্ট
চাহিদাগুলো সেভাবে অনুধাবন করতে পারবে না, অনুভব করতে পারবে না, যেটা কিনা করতে পারবে সোহেল এবং সোহেলের মতো মানুষগুলো। আমি আশা রাখবো যে আপনি নিশ্চয়ই আজকের এই আলোচনার যে ফাইন্ডিংসগুলো আসলো সেগুলো নিয়ে কাজ করবেন, পৌঁছে দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যারা কিনা এটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নে ভূমিকা রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সোহেলকে একটু বিশেষ ধন্যবাদ দিতে চাই, সুদূর কুমিল্লার দেবিদ্বার থেকে এসেছে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য। অসংখ্য ধন্যবাদ সোহেল আপনাকে, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ। দর্শক, প্রতিবন্ধী মানুষগুলো এই সমাজেরই অংশ, বাংলাদেশের নাগরিক। যে কোনো দুর্যোগে তাদের রয়েছে সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার। জলবায়ু সম্পর্কিত বিপর্যয় থেকে তাদের সুরক্ষার নিমিত্তে টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।